শান্তিনিকেতনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে মাত্র 5 টাকার বিনিময়ে 2টি ছাতিম গাছ আর 20 একর জমি ইজারা নিয়েছিলেন এবং ওখানে তৈরি করেছিলেন একটি গেস্ট হাউস, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। তারপর ধীরে ধীরে এই সম্পূর্ণ লাল মাটির দেশটি হয়ে ওঠে শান্তিনিকেতন নামে। এই লাল মাটির দেশটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছিল কঙ্কালীতলা। আমরা খুব ভোর ভোর তো পারিনি, ওই 7:30 নাগাদ বেরিয়েছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। মাফ করবেন, কঙ্কালীতলার প্রতিষ্ঠাতার নাম আমি একদম ভুলে গেছি। এটি ছিল তার মন্দির। এটিকে দর্শন করেই আমরা প্রবেশ করলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমরা একটি টোটো সারাদিনের জন্য প্রায় বুকিং করে নিয়েছিলাম। আমরা আজকে 4-5টি স্পট ঘুরে দেখব। আমাদের তার জন্য নিয়েছিল 1000 টাকা। আপনারা দরদাম করে আরেকটু কমাতে পারবেন। আমাদের এখানে পৌঁছতে প্রায় 8:30-9টা বেজে গেছিলো, কারণ আমাদের হোটেল থেকে বেশ দূর ছিল, তাই যথেষ্ট ভিড় হয়ে গেছিল। আপনারা আসলে একটু সকাল সকাল আসবেন, তাহলে কিন্তু একদমই ফাঁকা থাকবে। কঙ্কালীতলা হলো সতীপীঠের মধ্যে একটি পীঠ। এখানে দেবী সতীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল, তাই এখানে নাম হয়েছে কঙ্কালীতলা। এখানে একটি কুণ্ড অবস্থিত, যা আপনারা একটু পরেই দেখতে পাবেন। সেই কুণ্ডেই মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের অংশটি পড়েছিল এবং প্রতি চৈত্র মাসের অমাবস্যায় এই কুণ্ড থেকে ওই কাঁখাল অংশটি তুলে পূজা অর্চনা করা হয় এবং আবার এখানে স্থাপন করে দেওয়া হয়। আমরা যেহেতু গেছিলাম শনিবার, তাই যথেষ্ট পরিমাণে ভিড় ছিল আর আমাদের একটু পৌঁছতে দেরিও হয়ে গেছিল, তাই আমরা দূর থেকেই মায়ের দর্শন করলাম। আমাদের এখান থেকেও আরও অনেক জায়গাতে যেহেতু যেতে হতো, তাই আমাদের এখানে লাইন দিয়ে পুজো দেওয়ার আর সময় হয়ে ওঠেনি। প্রতি বছর সব সময় অগণিত মানুষের ভিড় হয় এই কঙ্কালীতলায়। ইচ্ছা আছে পরবর্তীকালে যখন আসবো একটু সকাল সকাল এসে মায়ের পুজো দিয়ে যাব। হঠাৎ দূরে শুনতে পেলাম গানের আওয়াজ, তাই ছুটে ছুটে চলে গেলাম নাচ করতে।
নাচ গান কমপ্লিট করে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছিলাম ওখানের ফেমাস লুচি আর ঘুগনি দিয়ে। এবারে সম্পূর্ণ কঙ্কালীতলাটা আপনাদের একবার দেখিয়ে টাটা বলে মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম এখানে নাকি রান্নাঘর, অর্থাৎ এখানে ভোগ রান্না হয় মায়ের। প্রতিদিন হাজারো হাজারো মানুষের জন্য এখানে ভোগ প্রস্তুত করা হয়। আমাদের যে টোটো ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদের নিয়ে গেলেন এই কোপাই নদীর ধারে। বক্রেশ্বর নদী থেকে উৎপত্তি হয়েছে এই কোপাই নদী, যার আরেক নাম হচ্ছে শাল নদী। আর এই নদীর প্রত্যেকটি বাঁক মেয়েদের হাঁসুলির মতন, তাই একে অনেকে হাঁসুলির বাঁকও বলা হয়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর ওপরেই কিন্তু আমাদের ছোট নদী এই কবিতাটি লিখেছিলেন এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাঁসুলি বাঁকের উপকথা। পথে যেতে যেতে হঠাৎ এই আমড়া মাখাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই টোটো থেকে নেমে 20 টাকার আমড়া মাখা নিয়ে নিলাম। বিশ্বাস করুন, অসাধারণ খেতে ছিল। এটি হচ্ছে রবীন্দ্র ভবনের উত্তরায়ণ মিউজিয়াম, যেটি 12:30টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম ঢোকার জন্য। এটি এন্ট্রি ফি 70 টাকা। এখানে আপনি রবীন্দ্রনাথের পোশাক, মডেল, উপহার, ব্যবহৃত জিনিস, নানান ছবি দেখতে পাবেন। এখানে যেহেতু ফোন অ্যালাউ নয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই মিউজিয়ামের ব্যাক সাইডে একটি বিশাল বড় প্রাঙ্গণ রয়েছে। আমরা সেখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি। এই যে বটগাছটি দেখে ভীষণ আকর্ষণীয় লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতীতে বসে হাজার হাজার গান, কবিতা, উপন্যাস লিখেছিলেন। (1873) সালে মাত্র 12 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। আর 1913 সালে তিনি এখানেই সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। আর 1921 সালে এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করা হয়। আগে কিন্তু বিশ্বভারতীর ভেতরে এই যে বিভিন্ন সঙ্গীত ভবন, কলা ভবন এগুলো ছিল, এগুলো দর্শন করতে দেয়া হতো, কিন্তু আফটার লকডাউন কিন্তু ওগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আর এখানে কিন্তু 5টা বাড়ি আছে এবং তিনি তার জীবন দশায় বিভিন্ন সময় এসে ওই 5টা বাড়িতে থেকেছেন এবং তার কাজকে কন্টিনিউ করে গেছেন। বিশ্বাস করুন, এখানে এসে কিন্তু আপনাদের একটি অন্য ধরনের অনুভূতি লাগবে, যেটা আপনারা আর অন্য কোথাও পাবেন না। এই যে দেখলেন প্রতীচী, এটা কিন্তু হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এটা আমরা বাইরে থেকে দর্শন করলাম। তারপর আমরা চলে এলাম শিল্পগ্রামে, অর্থাৎ সৃজনী শিল্পগ্রাম। এটা সকাল 9:30 থেকে 5টা অবধি খোলা থাকে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এবার যদি আপনার কাছে ক্যামেরা থাকে, অর্থাৎ DSLR ক্যামেরা থাকে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস। এই শিল্পগ্রামটি সম্পূর্ণরূপে হাতের তৈরি জিনিসের সম্ভারে ঠাসা। এখানে আপনারা প্রচুর হস্তনির্মিত জিনিস চারিদিকে দেখতেই পাবেন।
বীরভূমের যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে আর আঞ্চলিক অনেক অনুষ্ঠান রয়েছে বা আঞ্চলিক অনেক প্রথা রয়েছে, সেই প্রথারও অনেক মডেল কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সোনাঝুরি হাটের মতো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, তবে আমি বলবো এখানের দামটা কিন্তু হাটের তুলনায় একটু বেশি, কিন্তু তাহলেও অনেক মানুষ এখান থেকে কেনাকাটি করছেন। আপনারা চাইলেও কিন্তু কিনতে পারেন বা একবার তো দেখতেই পারেন। এখানে মুখোশ শিল্পীর সাথেও আমাদের দেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমার আর ভিডিও অন করা হয়নি। কিন্তু আপনারা গেলে ওই মুখোশ শিল্পীর সাথে কিন্তু ছবি তুলতে একদম ভুলবেন না। আর আমি প্রত্যেককেই অনুরোধ করব, এখানের যারা যারা শিল্পীরা রয়েছে আপনারা নাচ করুন কি মুখোশ শিল্পীর সাথে ছবি তুলুন, একটু প্রত্যেককেই আপনাদের সামর্থ্য মতন হেল্প করবেন, তাহলে ওনাদেরও অনেক হেল্প হবে। এই দেখতে দেখতেই আমাদের প্রায় 2:30 বেজে গেছিলো। পেটে লেগেছিল মারাত্মক খিদে, তাই আমরা চলে গেছিলাম বনবিথির হেসেলে। একবার ভিড়টা দেখে আইডিয়া করতে পারছেন কি পরিমাণ লাইন ছিল, আর বসার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল আমাদের, অনেকক্ষণ অপেক্ষাও করতে হয়েছিল। কিন্তু আর অন্য জায়গায় যাওয়ার আমাদের শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, তাই এখানেই আমরা প্রায় আধ ঘন্টা মতন অপেক্ষা করে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ এত খিদে পেয়েছিল যে ভিডিও করার কথা আর মাথায় ছিল না। এখানে যেহেতু হোটেলটা বিশাল বড়, একসঙ্গে অনেক মানুষ কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, তাই একটু সময় লাগলেও আপনারা কিন্তু এখানে খেয়ে নিশ্চয়ই যাবেন। এখানকার খাবারের স্বাদ কিন্তু অনবদ্য ছিল। তারপর আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে, এবার আমরা চলেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কিন্তু আজকে এখানেই শেষ করে দেবো সোনাঝুরি হাটের আমরা কি করলাম। আর আরেকদিনও আমরা সোনাঝুরি হাটে গেছিলাম, কারণ সন্ধে হয়ে গেলে ওখানে যেহেতু কোনো আলো থাকে না, তাই আমরা ভালো করে হাটটা এক্সপ্লোর করতে পারিনি। তাই হাটের পুরো ব্লগটা থাকবে কিন্তু নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কতবার শান্তিনিকেতন এসেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন।